কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ চ্যানেলে একটা খবর ভীষণভাবে ভাইরাল হচ্ছে বা সবাই এই বিষয়টা নিয়ে কথা বলছে। ব্যাপারটা হচ্ছে কুলদীপ সিং সেঙ্গার নামের একজন এমএলএ, উত্তরপ্রদেশের উন্নাও জেলার এমএলএ, যিনি একজন আজীবন সাজাপ্রাপ্ত আসামি। ১৭ বছর বয়সী একজন নাবালিকাকে রেপ করার তিনি মুখ্য অভিযুক্ত। সেই সঙ্গে তার উপর রয়েছে বেশ কয়েকটা মার্ডারের কেস। কিন্তু হঠাৎ করে ২০২৫ সালের ডিসেম্বরে তাকে জামিনে মুক্তি দিয়েছে আমাদের হাইকোর্ট। ব্যাপারটা আসলে কি ছিল সেটাকে শুরু থেকে বোঝার জন্যই আজকের ঘটনাটা। ঘটনার শুরুটা হয়েছিল ২০১৮ সালে ৮ এপ্রিল ২০১৮ সকালবেলায় ১০টার সময় ইউপির লখনৌতে মুখ্যমন্ত্রী যোগীর আবাস ভবনের সামনে একটা মেয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মদাহ করার চেষ্টা করেছিল। সুরক্ষা কর্মীদের চোখ পড়ে, তারা সবাই সেখানে আসে। তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, ব্যাপারটা কি। ওই ঘটনাটা ওখান থেকেই প্রথমে দিল্লি, তারপরে সারা দেশে, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল ওই খবরটা। তাকে থানায় নিয়ে যাওয়া হয়, তাকে জিজ্ঞেস করা হয়। বড় বড় থানার অফিসারেরা তার সাথে কথা বলেছিল। কথা বলার পরে সে যেটা জানিয়েছিল বা বলেছিল সেটা এবার বলবো। সে বলেছিল ইউপির উন্নাও জেলার মাখি নামের একটা থানা, সেই থানায় সে বারবার গেছে অভিযোগ জানাতে যে তার সাথে একটা রেপ হয়েছে। রেপ যে করেছে তার নাম শুভম। শুভম আর তার কিছু লোকজন মিলে তার সাথে রেপ হয়েছে। তো সে যখন থানায় গিয়ে কাজ হয়নি, তখন সে চলে গেছে সেখানকার এমএলএ কুলদীপ সিং সেঙ্গারকে ব্যাপারটা জানাতে। কিন্তু ২০০০ সাল থেকেই কুলদীপের যে ফ্যামিলি, তাদের সাথে ওই মেয়েটার কাকার কোনো একটা বিবাদ ছিল। কাকার উপরে কুলদীপ সিং সেঙ্গারের ফ্যামিলি বাড়িতে এসে মারপিট, লুটপাট, গালিগালাজ ইত্যাদি করার জন্য একটা কেস অলরেডি থানায় ছিল। মেয়েটা নিজের রেপ হয়েছে এটা সেই এলাকার বিধায়ক বা এমএলএ কুলদীপ সিংকে জানাতে যায়। কিন্তু কুলদীপ সিং সে বিষয়ে কোনো হেল্প না করে তিনি আর তার কিছু সাঙ্গপাঙ্গ আবার সেই ১৭ বছর বয়সী মেয়েটার রেপ করে। মেয়েটা বারবার থানায় গিয়ে চেষ্টা করেছিল এফআইআরটা করার। এফআইআর যখন হয়নি, তখন সে ওই দিনের ঘটনা, তার রেপ হওয়ার ১০ মাস পরে সে এলাকার যে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী, লখনৌতে তার বাড়ির সামনে নিজেকে পুড়িয়ে ফেলার একটা চেষ্টা করেছিল। তখন সারা দেশের নজরে এসেছিল ওই ব্যাপারটা। ৩ এপ্রিল ২০১৮ শুভম সিং এর মা মেয়েটার বাবার বিরুদ্ধে থানায় গিয়ে একটা এফআইআর করেছিল। মেয়েটা যেহেতু শুভমের নামে এফআইআর করার চেষ্টা করছিল, ইতিমধ্যে শুভমের মা শশী সিং একটা এফআইআর করেছিল মেয়েটার বাবার বিরুদ্ধে। থানার লোকজন কিন্তু তখন তাকে অ্যারেস্ট করেছিল। এদিকে তার বাবাকে তার কিছু আগেই বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের ভাইরা তার বাড়িতে গিয়ে তাকে প্রচুর মারধর করে। মারধর করার পরে পুলিশ টিম কিন্তু শশী সিং এর এফআইআর এর জন্য মেয়েটার বাবাকে মেয়েটার বাড়ি থেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে যায়। মেয়েটার বাবাকে যখন অ্যারেস্ট করে জেলে রাখা হয়েছিল, সেই সময় কিন্তু অলরেডি সে ভীষণভাবে অসুস্থ ছিল। কারণ তার আগেই তাকে ভীষণ মারধর করা হয়েছিল। তাকে ঠিক টাইমে হসপিটাল পৌঁছে দেওয়া হয়নি। মেয়েটার বাবা জেলে রয়েছে। এমন সময় মেয়েটা যখন দেখে যে কোনো দিক থেকেই সে কিছু করতে পারছে না, তখন সে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ওইভাবে নিজেকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। ব্যাপারটা সবার
নজরে পড়েছিল, কিন্তু কিছু হওয়ার আগেই ওই ঘটনার পরের দিন ভোরবেলায় 3:40 মেয়েটার বাবা জেলেই মারা গেছিল। বিভিন্ন পুলিশ কর্মীরা, বিভিন্ন পুলিশ অফিসারেরা সবাই এটাই জানিয়েছিল যে মেয়েটার বাবার নাকি পেটে ভীষণ ব্যথা হচ্ছিল, তারপর সে মারা গেছিল। তবে তার পোস্টমর্টম রিপোর্ট বলেছিল অন্য কথা। তার শরীরে 14খানা গভীর আঘাতের চিহ্ন ছিল। শুধু তাই নয়, তার পেটের ভেতরের পাকস্থলী পর্যন্ত ফেটে গেছিল। এতটাই মারধর করেছিল তাকে এলাকার বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের ভাইরা। এবার বলি কুলদীপ সিং সেঙ্গার এত ক্ষমতাবান কিভাবে। কুলদীপ সিং সেঙ্গার ওই এলাকার মানে মাখি এলাকার একজন সাধারণ মানুষই ছিলেন, তবে তিনি রাজনীতি করতেন। 2002 সালে তিনি বিএসপির টিকিটে প্রথমবার এমএলএ হয়েছিলেন। তারপরে 2007-এ, তারপরে 2012-তে, তারপরে 2017-তে তিনি 4বার এমএলএ হয়েছেন। তিনি প্রথমে বিএসপি পার্টি, তারপর সমাজবাদী পার্টি, তারপর আবার বিএসপি পার্টি। কিন্তু যখন তিনি ওই অপরাধগুলো করছিলেন তখন তিনি বিজেপির একজন বিধায়ক ছিলেন। এই ঘটনা সবার চোখে আসার পর তাকে তার পার্টি থেকে বরখাস্ত করা হয়েছিল। 8 এপ্রিল মেয়েটা যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মদাহ করার চেষ্টা করেছিল। 9 এপ্রিল ভোরবেলায় 3:40 তার বাবা মারা গেছিল 2018 সালে। তার বাবা মারা যাওয়ার পরে সেই বিধায়ক বা শুভম সিং কাউকে কোনো শাস্তি দেওয়া হয়নি। 6জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছিল, কারণ তারা ঠিক টাইমে সেই ভদ্রলোককে বা মেয়েটার বাবাকে হসপিটালে নিয়ে গিয়ে পৌঁছে দেয়নি। তার চিকিৎসা হয়নি। তার চিকিৎসাটা ঠিক টাইমে হলে হয়তো তাকে বাঁচানো যেত। কিছু পুলিশকে সাসপেন্ড করা হয়, তারপরে পুলিশ টিমের হাত থেকে ব্যাপারটা নিয়ে দেওয়া হয় সিবিআই এর হাতে। এবার সিবিআই শুরু করে তদন্ত। 13 এপ্রিল 2018-তে এই পুরো ব্যাপারটা সত্যতা যাচাই করার পর সিবিআই লখনৌতে কুলদীপ সেঙ্গারের বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করে। তাকে অ্যারেস্ট করা হলেই 2000 সালে মেয়েটার কাকার বিরুদ্ধে যে কেসটা ছিল সেই কেসটাকে আবার রিওপেন করানো হয়। কুলদীপ সিংকে অ্যারেস্ট করার পরেই মেয়েটার কাকাকেও অ্যারেস্ট করা হয়। মেয়েটার কাকাকে রায়বরেলি জেলে রাখা হয়। রায়বরেলি জেলে গিয়ে বিভিন্ন কাগজপত্র তার কাকার কাছে সিগনেচার করাতে হবে বলে মেয়েটা সঙ্গে তার একজন কাকিমা, একজন মাসি আর একজন উকিল সবাই মিলে তারা নিজেদের বাড়ি থেকে রায়বরেলি জেলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। 29 জুলাই 2018 সুলতানপুর নামের একটা হাইওয়ে থেকে যখন তাদের গাড়ি যাচ্ছিল, হঠাৎ করেই সামনে থেকে একটা লরি ইচ্ছা করে এসে তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কাটা এতটাই জোরদার ছিল যে ঘটনাস্থলেই মেয়েটার মাসি মারা যায়। স্থানীয় হসপিটালে তাদেরকে ভর্তি করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে মেয়েটার যে কাকিমা মানে যে কাকা জেলে ছিলেন সেই সময়, তার স্ত্রী মারা যায়। মেয়েটাকে আর মেয়েটার যে উকিল তাদেরকে এইমসে রেফার করা হয়। সেখানে তাদের দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়। মেয়েটা 15 দিন মতো ভেন্টিলেশনে থাকার পর একটু একটু সুস্থ হতে শুরু করে। তবে তার যে উকিল ছিল সেই উকিল তখন থেকেই কোমায় চলে যায়। 16 মাস পরে 30 নভেম্বর 2020-তে মেয়েটার উকিল যে মেয়েটার সাথে মেয়েটার কাকার কাছে যাচ্ছিল, সে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে 16 মাস ধরে হসপিটালে থাকার পর, চিকিৎসাধীন থাকার পরও তাকে বাঁচানো যায়নি। 18 আগস্ট 2019-এ মেয়েটার যে রেপ হয়েছিল সেটার একজন সাক্ষী ছিল, সেও আশ্চর্যজনকভাবে মারা যায়। সবাই এটাই ভেবেছিল বা বুঝেছিল যে ওর হত্যার পেছনেও সেই কুলদীপ সিং সেঙ্গারের হাত রয়েছে, কারণ
সে জেলে থাকলেও তার যে সাঙ্গপাঙ্গ তারা বাইরেই রয়েছে, আর তিনি জেলে গেলেও যথেষ্ট ক্ষমতাবান আর অর্থবান তো ছিলেনই। এত ঘটনার পর, এত কাছের লোকেদেরকে হারিয়ে ফেলার পর মেয়েটা কিন্তু দমে যায়নি। মেয়েটা নিজের লড়াই চালিয়ে যাচ্ছিল। 19 ডিসেম্বর 2019 সেশন কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় যে কুলদীপ সিং সেঙ্গারের নামে যে ধরনের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সবটাই সত্যি, সেই জন্য তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তারপরে মেয়েটা আর মেয়েটার মা দুজনেই স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। তারা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেছিল। মেয়েটার বিয়ে হয়েছিল, মেয়েটার 2 ছেলে মেয়ে রয়েছে, মেয়েটার হাজবেন্ড আছে, বাড়িতে মেয়েটার বিকলাঙ্গ শাশুড়িও রয়েছে। 7 ডিসেম্বর 2025 খবর আসে যে কুলদীপ সিং সেঙ্গারকে যে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, যার জন্য সে 8 বছর ধরে জেলেই ছিল, হঠাৎ করে হাইকোর্ট তাকে সেই সাজা থেকে মুক্তি দিয়েছে। তার জামিনের আবেদন মঞ্জুর হয়েছে, তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। সেই মেয়েটা, তার মা আর একজন সমাজসেবিকা যার নাম যোগিতা ভায়ানা, তিনজনে আবারও ইন্ডিয়া গেটের সামনে 23 ডিসেম্বর 2025 ইন্ডিয়া গেটের সামনে শান্তিপূর্ণভাবে হাতে একটা করে কিছু লেখা নিয়ে ধর্নায় বসে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ টিম আসে, তাদের তিনজনকেই ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আর বলা হয় যে হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছে সেটা দিয়েছে, তার বিরুদ্ধে বারবার নাটক করার, ড্রামা করার কোনো দরকার নেই। তাদেরকে সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন নিউজ চ্যানেলের লোকেরা সেই মেয়েটার সাথে বা সেই রেপ ভিকটিমের সাথে কথা বলে। সে ভীষণ ভয়ের মধ্যে আছে। যখন কুলদীপ সিং জেলে ছিল কিছুটা হলেও সে স্বস্তিতে ছিল যে হয়তো তার আর কোনো ক্ষতি হবে না, এতটা লড়াইয়ের পরে এবারে সে বাঁচবে। কিন্তু এখন আবার তার ভয় লাগছে। তার সন্তান রয়েছে, তার ফ্যামিলি রয়েছে। তার মনে হচ্ছে যে এতটা ক্ষমতাবান, যে তার সাথে এত কিছু আগে করেছে, সে এখন আবার অনেক কিছু করবে। তবে এই ঘটনাটা জানার পরে একটাই কথা বলতে ইচ্ছা করছে যে আমাদের দেশে যদি কোনো ক্ষমতাবান মানুষ হয়, যার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে, ক্ষমতা রয়েছে, সে যা ইচ্ছা করতেই পারে, আইন আদালত তার কিচ্ছু করতে পারবে না। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকার চেষ্টা করবেন।